তুই আমার বিশ্বাস ছিলি লিখেছেন জান্নাতি আক্তার জারা। পর্ব সংখ্যা ৩৯। আরশের শাওয়ার নেওয়ার ব্যাপারটা কেউ লক্ষ্য করেনি। মেয়েটার কথায় সবার নজর আরশের ওপর পড়ল। আরশ খেতে খেতে এক নজর মিমকে দেখে পুনরায় প্লেটে চোখ রেখে তাচ্ছিল্য কণ্ঠে বলল, শরীরে বোম্বাই মরিচের ছোঁয়া লেগেছিল এজন্য। মিম সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে নিল আরশের কথায়। বাকি সবাই অবাক হলো। মেয়েটা পুনরায় বলল, মরিচের ছোঁয়া লেগেছিল নাকি গোড়া গোড়া ছিটকে গিয়েছিল? কিন্তু আপনি তো রান্নাঘরে আসেন নাই ভাইজান, আপনার শরীর কিভাবে মরিচের গুঁড়া ছিটকে গেল? আরশ বিরক্ত মুখে মাথা নিচু করে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তুমি এত কথা বলো কেন? যাও নিজের কাজ করো, যাও। আরশের কথায় আরশের মা আরশের ওপর রেগে বললেন, ওকে ধমকাচ্ছ কেন? ও তো ভুল কিছু বলেনি, তুমি তো কিচেনে আসোনি তাহলে? আরশ মায়ের কথায় মিমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জলজান্ত বোম্বাই মরিচ ছোট হলে হবে কি ঝাল অনেক। ছোট হলে হবে কি ঝাল অনেক। আরশের কথায় ভদ্রমহিলা আরশকে বলে উঠল, বুঝলাম না তোমার কথা। আরশ কিছু বলল না, পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। আরশের বাবা ভদ্র মহিলাকে বললেন, ফাজিলের কথা বাদ দাও, কখন কি করে বলে নিজেও জানে না। কেউ আর কিছু বলল না। মিম শুধু প্রথম থেকে নীরব হয়ে ভাত নাড়াচাড়া করছিল। হানিফ মিমকে লক্ষ্য করে বলল, আপনি শুধু খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না কেন? আপনি কি আনইজি ফিল করছেন? হানিফের কথায় মিম চোখ উপরে তুলতেই দেখলো কয়েক জোড়া চোখ তার দিকে। সবার চোখ স্বাভাবিক হলেও আরশের চোখ ছিল তাচ্ছিল্যতা। মিম মুখে মেকি হাসি টেনে মাথা নিচু করে নিল। আরশের মা মিমের হয়ে বলে উঠলেন, মিম অসুস্থ, জ্বরে মুখে খেতে ইচ্ছে করছে না হয়তো। একটা কাজ করো মা, একটু কষ্ট করে খাওয়ার চেষ্টা করো, নয়তো খালি পেটে মেডিসিন নিতে পারবে না। ভদ্রমহিলার কথায় মিম ছোট করে বলল, জি আন্টি। হানিফকে মিমের জ্বরের কথা শুনে উতলা হতে দেখা গেল। উতলা হয়ে বলল, আম্মু ওনার জ্বর, আমাকে ফোন করে বললেন না আমি বাসায় ফেরার পথে মেডিসিন সঙ্গে করে নিয়ে আসতাম। হানিফকে মিমের প্রতি এতটা খেয়াল রাখতে দেখে আরশ মিমের প্রতি ক্ষিপ্ত চোখে তাকালো। বাকি সবাই বেশ অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খুশিও হলো। কাজের মেয়েটা হানিফকে বললেন, ভাইজান, আপনি নতুন ভাবিকে আপনি উনি বলে ডাকছেন কেন? 2 দিন পর তো ভাবি আপনার বউ হয়ে এই বাড়িতে আসবে। মেয়েটার কথায় হানিফ বিষম খেলো। মিম অস্বস্তিকর মুখে একবার হানিফের দিকে তাকাতেই কিছু ভাঙার শব্দে চমকে উঠে মেঝের দিকে তাকালো। ভরা পানির জগ মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। মিম সেদিকে থেকে চোখ তুলে আরশের দিকে তাকাতেই আরেক দফা চমকে উঠল। আরশের মুখ ভয়ঙ্কর হিংস্র দানবের মতো হয়ে আছে। চোখের বর্ণ পুরোটা লাল হয়ে গেছে নিমেষেই। এতক্ষণে হানিফ আরশের বাবা মা চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন। আরশের বাবা ছোট ছেলের কাণ্ডে রেগে বললেন, আরশ, তোমার প্রবলেমটা কি? ভদ্রলোকের পুরো কথা শেষ করতে না দিয়ে আরশ চেয়ার টেনে উঠে হন হন করে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, ওটাকে চেঞ্জ করো, কাজের চেয়ে এক্সট্রা কথা বলে বেশি। আরশের এরূপ কথায় মেয়েটা অপমান বোধ করলো। ও তো এমনই, অনেক বছর থেকে এই বাড়িতে কাজ করছে, কই এতদিন তো কথা বলার জন্য আরশ কিছু বলেনি। বরঞ্চ প্রথম প্রথম মেয়েটা কাজে এসে চুপচাপ কাজ করার জন্য আরশ নিজে বলেছিল তার মায়ের সঙ্গে বেশি বেশি কথা বলতে। একা একা ভদ্র মহিলা বাড়িতে থেকে ভালো লাগে না। আরশের মায়ের সঙ্গে গল্প করে মন ভালো রাখতে বলা হয়েছিল। তাই তো সে এই পরিবারে একজন না হয়েও এই পরিবারে অনেক কিছু বলে, এতে কেউ কিছু বলে না। উল্টো তার কথায় যুক্তি সংযুক্ত মনে হলে তারা মানার চেষ্টা করে। কিন্তু আজকে আরশ মিমের সামনে এভাবে বলাতে অপমান বোধ করলো। যতই হোক মিম তো নতুন মানুষ। আরশের প্রতি বাড়ির সবাই বিরক্ত হলেন। আরশের বাবা হতাশ হয়ে পুনরায় চেয়ারে বসে পড়লেন। আরশের কাজের মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা মেয়েটাকে বললেন, আরশের কথায় কষ্ট পেও না, জানো তো আমার ছেলেটা কেমন, ইদানিং কিছু নিয়ে আপসেট মনে হচ্ছে। মেয়েটা মাথা উঁচিয়ে চাইলো ভদ্রমহিলার দিকে।
পুনরায় এক নজর মিমকে দেখলো। মিম তার দিকে অসহায় মুখে চেয়ে আছে দেখে মনে হচ্ছে আরশের প্রতি সে চরম বিরক্ত। মেয়েটা মিমকে দেখে মুখে মেকি হাসি টেনে বলল, না না ম্যাডাম, মন খারাপ করব কেন? আমি একটু বেশি কথা বলি। অন্য বাসাতে এমন কথা বললে কবে বাসা থেকে তাড়িয়ে দিত। মেয়েটার মুখে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কষ্ট পেয়েছে, তবুও মুখে হাসি ফুটে কথা বলছে। আরশের মা মলিন মুখে বললেন, যাও মেঝেটা পরিষ্কার করো। মেয়েটা জি ম্যাডাম বলে চলে গেল। আরশের বাবা কিছু না বলে হাত ধুয়ে নিজের রুমে চলে এলেন। আরশের মা নিজের জায়গা থেকে এসে আরশের বসার জায়গাটা পরিষ্কার করতে লাগলেন। মিম আগের ন্যায় বসে আছে। হানিফ মিমের দিকে চেয়ে বলল, সবকিছু মাথা থেকে বের করে খাবার শেষ করেন। আম্মু আপনার রুমে মেডিসিন থাকলে মিমকে খাইয়ে দিয়েন প্লিজ। ছেলের কথায় ভদ্রমহিলা মুখে হাসি ফুটে উঠল। হানিফ যে এত তাড়াতাড়ি মিমকে মেনে নেবে তাদের ধারণার বাইরে ছিল। ভদ্রমহিলা হাসি মুখে বললেন, মেডিসিন রুমে আছে, খাইয়ে দিব। আমি ভাবছি অসুস্থ শরীরে মিমকে না ছাড়তে, আজকে মিম আমাদের বাড়িতে থেকে যাক। ভদ্রমহিলার কথায় মিম নাকচ করে উঠল। হানিফ কিছু বলার আগে মিম দ্রুত বলে উঠল, আন্টি আমি একদম ঠিক আছি, আমার খাওয়া শেষ, আমি বাড়ি যাব, মুহূর্তেই যাব। প্লিজ আন্টি, না করবেন না। ভদ্রমহিলা মিমকে দেখলেন, কিছু পলক। মিম এই বাড়িতে থাকতে অনিচ্ছুক। মিমের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি আর কথা বাড়ালেন না। মলিন মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নাও, রেস্ট নেওয়ার পর হানিফ তোমাকে পৌঁছে দিয়ে আসবে। মিম পুনরায় বলে উঠল, রেস্ট নেওয়া লাগবে না আন্টি। কথাটা বলে মাথা নিচু করে নিল মিম। ভদ্রমহিলা হানিফের দিকে তাকালো। হানিফ মায়ের তাকানোতে মিমকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি জাস্ট 2 মিনিটে রুম থেকে আসবো। কথাটা বলে হানিফ নিজের রুমে চলে গেল। ভদ্রমহিলা নিজের রুম থেকে মেডিসিন নিয়ে এসে মিমকে খাইয়ে দিল। মিম এখন সোফাতে বসে হানিফের নিচে আসার অপেক্ষা করছে। হানিফ 2 মিনিটের কথা বলে প্রায় 6-7 মিনিট পরে নিচে নেমে এলো, হাতে তার গাড়ির চাবি। হানিফ মিমকে আসতে বলে বাড়ি থেকে বের হয়ে গার্ডেনে চলে গেল। পার্কিং থেকে গাড়ি বের করে মিম ভদ্র মহিলা থেকে বিদায় নিয়ে এক নজর দোতলা আরশের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ লাগছে। মিম সেদিকে থেকে চোখ ফিরিয়ে পুনরায় ভদ্র মহিলা থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। গার্ডেনে হানিফ গাড়ি নিয়ে মিমের জন্য অপেক্ষা করছে। মিম বাড়ি ফিরতে থেকে বের হতেই মিমকে বাড়ির ভেতর থেকে বের হতেই হানিফ ড্রাইভিং সিটে বসা অবস্থায় নিজের পাশের সিটটা একটু হেলে ভেতর থেকে খুলে দিল। মিম সামনে বসতে নিতেই হাতের কবজি টান অনুভব করলো, চোখ মুখ কুচকালো। হানিফ আরশের কাজে বেকুব বনে আরশ আর মিমকে দেখছে। আরশ মিমের কবজি ধরে একটানে মিমকে নিজের বুকে ফেলেছে। মিম কারো বুকে থেকে মুখে উপরে তুলতেই দেখলো আরশ রাগী চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম কিছুটা সরে দাঁড়াতে নিলে আরশ মিমের হাত শক্ত করে ধরে আরেক হাতে গাড়ি ওপর শব্দ করে হাত রেখে হানিফকে উদ্দেশ্য করে বলল, তোকে বলেছিলাম না আমার বউয়ের থেকে দূরে থাকতে। লজ্জার সিস্টেম বন্ধ নাকি অন করে দিতে হবে? করব অন। হানিফ কিছুটা হকচকিয়ে গেল, মনে মনে বকাও দিল। ছোট ভাই কিছু বলতেও পারছে না, একটুতেই রেগে যায়। রাগের মাথায় কি বলে কি করে নিজেই জানে না। হানিফ মাথা নিচু করে ছোট করে নিঃশ্বাস ফেলল। পুনরায় গাড়ি থেকে নেমে গাড়ির সামনে দিয়ে ঘুরে আরশ মিমের সামনে সামনে দাঁড়ালো। মিম আরশের হাতের মধ্যে থেকে হাত বের করতে হাত মুচড়ামুচড়ি করছে। হানিফ দুজনের হাতের দিকে চেয়ে বলল, মিমের হাতটা ছেড়ে দে। হানিফের কথায় আরশ বিরক্ত কণ্ঠে বলল, ওকে ধরবো নাকি ছাড়বো আমি ঠিক করব। যতক্ষণ পর্যন্ত ডিভোর্স হয়নি ততক্ষণ পর্যন্ত ও আমার বউ, আমি ওর সঙ্গে যা ইচ্ছা করব। ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত ও আমার রেসপন্সিবিলিটি। ডিভোর্স হয়ে গেলে তুই যা ইচ্ছা কর, আমি বাধা দেব না। কথাটা বলে আরশ মিমকে টেনে নিজের বাইকের কাছে আনলো। বাইকে বসে মিমকে গম্ভীর গলায় হুকুম করলো, বাইকে ওঠ। মিম কিছু বলল না, এক নজর দূরে হানিফকে দেখে চুপচাপ আরশের বাইকে উঠে বসলো। মিম বাইকে উঠতেই আরশ বাইক টান দিল। হানিফ দূর থেকে চিল্লিয়ে বলল, তুই যা ইচ্ছা কর, মিমের ওপর কোনো রাগ দেখাবি না। আরশ মিমের কানে কথাটা
পড়লো ঠিকই। আরস কথাটা শোনা মাত্র রাগটা যেন বেড়ে গেল। তির মেজাজে মিমকে কটূক্ত করে কটূক্তি করে বলে উঠল, ভাতারের চেয়ে নাঙের দরদ বেশি। আরসের মুখে হানিফ আর নিজেকে ঘিরে বিচ্ছিরি শব্দ শুনে মিমের ঘেন্না ভরা কণ্ঠে মেজাজ দেখিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, জবানে লাগাম টানেন। মিমের কথা আরস আগের ন্যায় বলল, আমার মুখের ভাষা এমনই, তুই অভ্যস্ত না, তোর প্রবলেম। মিম হতাশ হলো, আর তর্ক করলো না। এর সঙ্গে যত তর্ক করবে ততই তার মুখের বিশ্রী কথাগুলো শুনতে হবে। শুধু দেখতেই সুন্দর, তার কথাবার্তা একদম নাউজুবিল্লাহ। মিম চুপ করে গেল। আরস বাইক নিয়ে এসে দাঁড় করালো ওষুধের দোকানের সামনে। নেমে পড়। মিম অবাক হয়ে বলল, কেন? এখানে নামবো কেন? আরস মিমের কথায় ব্যঙ্গ করে বলল, এখানেই তোর আমার বাসরের ব্যবস্থা করেছি, এজন্য। মিম নাক মুখ ছিটকে বলল, ছি। মিমের নাক ছিটকানো দেখে আরস বিরক্তি কণ্ঠে বলল, তুই বাইক থেকে নামবি নাকি ধাক্কা দিয়ে নামাবো? আরসের কথায় মিম অপমান হয়ে মুখ বন্ধ করে বাইক থেকে নেমে পড়ল। মিম নামার পর আরস বাইক থেকে নেমে এক নজর মিমকে দেখে সামনে দোকানটায় গেল। কয়েক মিনিট পরে হাতে করে একটা প্যাকেট এনে মিমের হাতে ধরিয়ে দিল। মিম অবাক হয়ে প্যাকেটটা উল্টে পাল্টে দেখছে। মিমকে প্যাকেট উল্টে পাল্টে দেখতে দেখে আরস বিরক্তির মুখে বলল, তোর আমার বাসুরের মেডিসিন, খেয়ে উদ্ধার করিস। মিম এতক্ষণে বুঝতে পেরেছে প্যাকেটের মধ্যে মেডিসিন আছে, আর এটা মিমের জ্বরের জন্য। মিম আরসের হাতে পুনরায় প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, আমি পারবো না এটা নিতে, আমি ডক্টর দেখিয়ে মেডিসিন নিব। আপনার নাউজুবিল্লাহ গিফটের জন্য থ্যাঙ্কস। আজেবাজে দোকান থেকে মেডিসিনকে এত তাড়াতাড়ি মরতে চায় না। মিমের কথায় আরস ভ্রু কুঁচকালো। এই মেয়ে কি তাকে বিশ্বাস করে না? মানুষ হিসাবে না করলেও একজন জুনিয়র ডক্টর হিসেবে তো বিশ্বাস করতে পারে। সে কি না জেনে বুঝে হুদাই এক মেডিসিন দিচ্ছে তাকে? আরস নিজের মধ্যে কথাগুলো ভেবে পুনরায় মিমের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বাইকে উঠতে উঠতে বলল, নাটক কম কর। বাংলাদেশের জাতীয় মেডিসিন হলো নাপা। একটা নাপা খেলেই তোর জ্বর দফারফা হয়ে যাবে। বাইকে উঠ। মিম কিছু বলল না, চোখ মুখ বিরক্ত টেনে পুনরায় বাইকে উঠে বসলো। দুজনেই চুপচাপ, কারো মুখে কথা নেই। বাইকের গতি ধীর, গাতে মিটিমিটি ঠান্ডা বাতাস এসে শরীরটা শীতল করে দিয়ে যাচ্ছে। দুজনের ভেতরে চলছে নানা রকম ভাবনা। একজন নিজেকে চিনতে না পারার ভাবনা, নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়ার ভাবনা। আরেকজন অতি দ্রুত এই বন্ধন থেকে মুক্ত হবে কিভাবে, এটা নিয়ে ভাবনায় মগ্ন। এভাবেই প্রায় 20 মিনিট সময় নিয়ে বাইক এসে দাঁড়ালো তালুকদার বাড়ির সামনে। বাইক দাঁড় করাতে মিমের ভাবনার ব্যাঘাত ঘটল। তালুকদার বাড়ির দিকে এক পলক দেখে বাইক থেকে নেমে পড়ল। আরস যেন চাচ্ছিল না সময়টা এভাবেই এভাবে নীরবতা আরো কিছুটা সময় কাটাতে মন চাইল, কিন্তু মিম সে তো বাইক থেকে নেমে কিছু না বলেই তালুকদার বাড়ির গেটের কাছে ধীর পায়ে চলে গেল। একবার আরসকে ফিরেও দেখলো না। আরসের নজর মিমের ওপর। মনটা হাঁসফাঁস করছে, খুব করে চাচ্ছে মিম একবার ফিরে তাকাক তার দিকে। মিম গেটের কাছে এসে কয়েক সেকেন্ড জায়গায় দাঁড়িয়ে রইল, কিছু একটা ভেবে পেছনে ফিরে দ্রুত পায়ে আরসের সামনে এসে বলল, অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব। মিম কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না, না আর পেছনে ফিরে তাকালো। সোজা গেট দিয়ে তালুকদার বাড়ির ভেতরে চলে গেল। আরস মিমের কথায় স্তব্ধ হয়ে যাওয়া দেখলো। মিম কি ইনডাইরেক্টলি আরসকে বিশ্বাসঘাতক বলে গেল? মিম বাড়িতে ভেতরে প্রবেশ করতে দেখলো আরাত ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আর রাবেয়া তালুকদার কিচেন রুমে। বাদবাকি কাউকে দেখা গেল না। ছেলেরা তো এখনো অফিস থেকে ফেরেনি। আরাত মিমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, কে দিয়ে গেল? আরাতের প্রশ্নে মিম মলিন মুখে উত্তর করলো, অহংকারী পণ্ডিত মশাই। তখনই আদিবা তালুকদার মিমের কণ্ঠ শুনে রুম থেকে বের হয়ে এলেন। ভাতিজির কাছে এসে হাসি মুখে আদুরে গলায় বলল, শ্বশুর বাড়ি পছন্দ হয়েছে?
আদিবা তালুকদার কথায় মিম পছন্দ হলো না, ক্লান্ত মুখে বলল, ফুপি আমার অনেক টায়ার্ড লাগছে, আমি রেস্ট নেব। আদিবা তালুকদার মিমের মুখের দিকে ভালোভাবে তাকালেন, মুখটা মলিন শুকনো। কি তিনি বুঝলেন সত্যি মিম ক্লান্ত। তিনি মিমকে যেতে দিয়ে বললেন তিনি মিমকে যেতে দিয়ে বললেন, আচ্ছা যাও, আমি আরাতকে দিয়ে তোমার জন্য খাবার পাঠিয়ে দেই। মিম নাকচ করে বলল, না ফুপি, খেয়ে এসেছি, একটু টায়ার্ড লাগছে, রুমে গিয়ে ফ্রেশ হলে ঠিক লাগবে। আদিবা তালুকদার বললেন, আচ্ছা যাও। আরাত এতক্ষণে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিয়েছে। মিম এদিক ওদিক তাকিয়ে আদিবা তালুকদারকে বললেন, ফুপি আব্বু আম্মু চলে গিয়েছে? আদিবা তালুকদার কিচেন রুমের দিকে যেতে যেতে বললেন, হ্যাঁ, তোমরা কলেজে যাওয়ার পর পর রওনা দিয়েছে। মিমও বলে নিজের রুমে চলে গেল। আরাত বেশ কিছুক্ষণ টিভি দেখে টিভি বন্ধ করে কিচেন রুমের দিকে তাকালো। কিচেনে মা আর শাশুড়িকে রান্না করতে দিকে দেখে সেদিকে পা বাড়ালো। আদিবা তালুকদার পেছনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখতে লাগলো কি রান্না হচ্ছে। রান্না প্রায় শেষ। আরাতকে উকি দিতে দেখে রাবেয়া তালুকদার বললেন, কিছু লাগবে? রাবেয়া তালুকদার রাবেয়া তালুকদার কথায় আরাত সোজা হয়ে দাঁড়ালো, হাসি মুখে মুখে হাসি টেনে পেছনে দুহাত রেখে হাসি মুখে বলল, না বড় মা, কি রাঁধছো? আদিবা তালুকদার মেয়েকে পরখ করে বললেন, টিভি দেখা শেষ। আরাত মাথা ঝাঁকিয়ে হাসি মুখে হুম বলল। আদিবা তালুকদার পুনরায় বলল, ভনিতা ছাড়া বলো, কি জন্য কিচেন রুমে তোমার পা পড়েছে? নিজের মায়ের মুখে এমন কথা শুনে আরাতের হাসি মুখ বন্ধ হয়ে গেল, মুখটা গম্ভীর করে নিল। রাবেয়া তালুকদার আরাতের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে ছোট যাকে ধমক দিয়ে বলে উঠল, আমি আজকাল লক্ষ্য করছি তুমি আমার ছেলের বউকে কথা শোনাচ্ছ। আমার ছেলের বউ তুমি এভাবে কথা শোনাতে পারো না। রাবেয়া তালুকদারের কথায় আরাত রাবেয়া তালুকদারকে পেছন থেকে জড়িয়ে ধরলো, নিজের মায়ের দিকে জিহ্বা দেখিয়ে রাবেয়া তালুকদারকে উদ্দেশ্য করে বলল, দেখেছো বড় মা, এই বাড়িতে শুধু তুমি একমাত্র মানুষ যে আমাকে বোঝো আর ভালোবাসো, নয়তো আমার ছেলে তোমাকে বোঝে না, ভালোবাসে না। আরাত নিজের কথা শেষ করার আগে শাশুড়ির মুখে এমন কথা শুনে আরাতের হাত ঢিলা হয়ে গেল, মুখে লজ্জা ফুটে উঠল। তার মা আর শাশুড়ি মিলে যে আরাতের মজা উড়াচ্ছে বেশ ভালো করে বুঝতে পারলো। আরাত রাবেয়া তালুকদারকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, আমি তোমার ছেলে কথা বলছি না, আমি তো ও আচ্ছা, আমাদের ছেলে তাহলে তোমাকে ভালোবাসে, তাই তো? আরাত এবারেও নিজের কথা শেষ করতে পারল না, তার আগে নিজের মা এমন কথা বলে উঠল। আরাত মা বড় মার মুখে এমন কথা শুনে লজ্জা পেয়ে কিচেন রুম থেকে চুপচাপ দৌড়ে বের হয়ে গেল। আরাতকে লজ্জা পেয়ে যেতে দেখে দুই যা শব্দ করে হেসে উঠল। রাত প্রায় 12টার কাছাকাছি। আর বাড়িতে আনাস, আদনান তালুকদার, আহাদ তালুকদার সবাই এসেছে, কিন্তু তাকবীর এখনো আসেনি। আরাত তাকবীরের অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে রুমের এ মাথা ও মাথা হাঁটাহাঁটি করছে, যদিও অপেক্ষাটা তাকবীরের না, আইসক্রিমের জন্য। নয়তো এতক্ষণে আরাত ঘুমের রাজ্যে পাড়ি দিত। বাড়ির সবাই রাতে ডিনার শেষ করে নিজের রুমে চলে গেছে। আরাত কিচেন রুমে দৌড়ে নিজের রুমে এসে পড়ার টেবিলে বসেছিল। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে পড়া শেষ করে এশার নামাজ আদায় করে কিছুক্ষণ জায়নামাজে বসে তসবিহ গুনে রাত প্রায় 10:30টার দিকে নিচে নেমে দেখে বাপ ভাই বাড়িতে ফিরেছে এবং সবাই একসঙ্গে রাতে ডিনার করেছে। আরাতকে দেখে আহাদ তালুকদার মেয়েকে কাছে ডাকলেন এবং নিজের সঙ্গে খাবার খেতে বললেন। আরাত বাবার কাছে এসে কিছুক্ষণ খালি চেয়ারে বসে গল্প করলেন, কিন্তু ডিনার করলেন না। আহাদ তালুকদার তবুও নিজের প্লেট থেকে এক লোকমা মেয়েকে খাওয়াইয়া দিলেন। আর কিছু না বলে বাবার হাতে এক লোকমা খেলো। তাদের দেখা দেখি আনাস নিজের প্লেট থেকে ছোট্ট বোনকে এক লোকমা খাওয়ালো। আদনান তালুকদার হাসি মুখে ছেলের বউকে কাছে ডেকে নিজেও খাওয়ালেন। খাবার টেবিলটা যেন আজকে একটু অন্যরকম সৌন্দর্যে মেতে উঠলো। হাসি মজা আড্ডা দেওয়ার মধ্যে দিয়ে নিজেদের খাওয়া দাওয়া শেষ করলো। বাদ পড়লো না আহিন আয়রাও। তাদের হাতের লোকমা আয়াত খেলো। সবার প্লেট থেকে এক লোকমা করে খেতে খেতে আয়াতের পেট ভরে গেল। আয়াত পুনরায় রুমে এসে কিছুক্ষণ অপেক্ষা করে বিছানায় বসে ফোন লাগালো তাকবীরের ফোনে। 2 থেকে 3 বার রিং
হতেই ওপাশ থেকে তাকবির ফোন রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম বিবিজান। আর তাকবীরের সালামে মুখ ফুলিয়ে নিল। ওয়ালাইকুম আসসালাম। তাকবীর আয়াতের ভয়েস শুনে বুঝতে পারল তার পাগল গাল ফুলিয়ে আছে। তাকবীর ফোনের ওপাশ থেকে মুচকি হাসলো। আরাত রাগী স্বরে বলল, কোথায় আপনি? তাকবীর আয়াতের কথায় উত্তর না করে উল্টো আরাতকে প্রশ্ন করলো, এখনো জেগে আছো? রাত 12টা বাজে। আরাত আগের ন্যায় বলে উঠল, বাবা বড় আব্বু এলো, ভাইয়াও এসেছে, আপনি আসলেন না কেন? আপনি ঠিক আছেন তো? তাকবীর পুনরায় আরাতের কথায় অগ্রাহ্য করে বলে উঠল, আমার জন্য টেনশন হচ্ছে? তাকবীর তাকবীরের কথায় আরাতের রাগ কমে এলো। কিছুটা বিচলিত হতে দেখা গেল। উৎফুল্লতায় মুখ ফসকে বলে উঠল, হ্যাঁ অবশ্যই টেনশন হয়। আপনি আমার। আয়াতের পুরো কথা বলতে আটকে গেল। কিছুটা লজ্জা পেল। তাকবীর ফোনের বিপরীতে মুচকি হেসে বলে উঠল, নট ব্যাড নট ব্যাড, সামনেরটুকু শেষ করো। আরাত লজ্জা পেয়ে মুচকি হেসে বলল, কিছু না, আমি ঘুমাবো, আল্লাহ হাফেজ। আরাত ফোন কান থেকে নামিয়ে কাটতেই তাকবীর বলে উঠল, এই এই 1 মিনিট। আরাত পুনরায় ফোন কানে তুলে হাতের নখ দেখতে দেখতে ছোট্ট করে বলল, বলেন। তাকবীর এবার সিরিয়াস মুখে গম্ভীর গলায় বলল, নিচে নেমে এসো। তাকবীর ফোন কেটে গেল। আরাত অবাক হলো। তাকবীরকে বাড়িতে এসেছে? না এলে আরাতকে নিচেই বা কেন নামতে বলল? আরাত ফোন বালিশের পাশে রেখে গুটি গুটি পায়ে রুম থেকে বের হলো। পুরো বাড়ি নিস্তব্ধ। আরাত সিঁড়ি বেয়ে 1-2 পা করে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো। তাকবীর খাবারের প্লেট সাজিয়ে চেয়ারে বসে ক্লান্তিতে মাথা সিলিং এর দিকে রেখে চোখ বন্ধ করে আছে। তাকবীরকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে মুখ অন্ধকার করলো। আমার আইসক্রিম কই? নিস্তব্ধ পরিবেশে আয়াতের কথাটা যেন ঝংকার তুলল। ডাইনিং টেবিলে তাকবীর আয়াতের কণ্ঠে হকচকিয়ে চোখ খুলে সোজা হয়ে বসলো। আয়াতকে নিজের সামনে মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর চোখ বন্ধ করে হতাশার নিঃশ্বাস ফেলল। পুনরায় আয়াতের দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, এগিয়ে এসো। আয়াত কিছুটা পেছনে গিয়ে বলল, না আমি যাব না। তাকবীর বসা থেকে উঠে হাত বাড়িয়ে আয়াতের এক হাত টেনে ধরে নিজের কাছে আনলো। পুনরায় আয়াতকে উঁচু করে ডাইনিং টেবিলের ওপর বসালো। আর তাকবীর আয়াতের সামনে চেয়ারে বসে দুহাতে আয়াতের কোমর আঁকড়ে ধরলো। তাকবীর আয়াতের কোমরে হাত রাখতেই আয়াতের শরীর ঝাঁকি দিয়ে উঠল। আয়াতের চোখে চোখ রেখে বলল, গতকালের মতো খাইয়ে দাও। আরাত ওই অবস্থাতেই কাঁপা কাঁপা গলায় বলল, পারবো না। আপনি আমার কথা শোনেন না, আমি আপনার কথা শুনবো না। তাকবীর আয়াতের কোমরে আরো বেশি চাপ দিয়ে ধরে বলল, আমিও তোমাকে ছেড়ে দিব না। পুরো রাত এভাবেই ধরে রাখবো। আয়াত মুখ অন্ধকার করে তাকবীরের দিকে তাকালো। তাকবীর চোখের ইশারায় আয়াতকে ভাতের প্লেট হাতে নিতে বলল। আরাত মুখ গম্ভীর রেখে বাধ্যমের মতো প্লেট হাতে নিল। আরাত ভাত মেখে গম্ভীর মুখে একের পর এক লোকমা তাকবীরকে খাওয়াচ্ছে। খাওয়ানোর মধ্যে নেই কোনো ফিলিংস, শুধুই তুলছে আর খাওয়াচ্ছে। তাকবীর আয়াতের চোখে চোখ রেখে আয়াতের অভিমান দিকে ঠোঁটের কোণে হাসি ঝুলে যাচ্ছে। খাওয়া শেষ হতে তাকবীর বলল, তুমি খেয়েছো? তাকবীর বাঁকা হয়ে তাকবীর সরি আরাত বাঁকা হয়ে হাত ধুতে ধুতে আর চোখে এক নজর তাকবীরকে দেখে ছোট করে বলল, তাকবীর আয়াতের কথায় বলল, ওকে। এখন কপালে গম্ভীরভাবে ঠোঁট ছুঁয়ে দাও তো। আরাত তাকবীরের কথায় এবার আরো রেগে গেল। মুখে কিছু না বলে সাপের মতো ফুঁসতে ফুঁসতে অন্য পাশে মুখ ঘোরালো। তাকবীর ঠোঁট উল্টে আয়াতের কাণ্ড দেখে বলল, নো প্রবলেম, তুমি যখন খাবে না আমিও তোমাকে খাবো। নো প্রবলেম, তুমি যখন খাবে না আমি তোমাকে খাবো। কথাটা বলে তাকবীর আয়াতের মুখে নিজের দিকে করিয়ের কপালে টুপ করে একটা চুমু রেখে দিল। আরাত ওই দিনের মতো আজকে কপালে হাত ঘষতে লাগলো। তাকবীর মুচকি হেসে পুনরায় ডান গালে ঠোঁট ছুঁয়ে দিল। আরাত পুনরায় একই কাজ করলো। তাকবীর কয়েক সেকেন্ড চুপ করে
আরাতকে দেখলো। আরাত অন্যদিকে মুখ করে আছে। তাকবীর আরাতকে দেখে পুনরায় একই কাজ করলো, বা গালে ঠোঁট ছুঁয়ে দিল। আরাত একবার না নড়াচড়া করলো না। তাকবীরের মাথা নিচু করে হতাশার নিঃশ্বাস ফেললো। কান ধরে তাকবীরের দিকে কান ধরে আয়াতের দিকে তাকিয়ে বলল, সরি ম্যাম, আপনার আইসক্রিম ফ্রিজে রাখা আছে, এবার রাগটা একটু কমানো যায় না? আইসক্রিম ফ্রিজে রাখা আছে কথাটা শোনা মাত্র আয়াতের মুখ এক নিমেষেই দু তিন প্রকার হয়ে গেল। প্রথমে অবিশ্বাস্য, তারপর একটু অবাক এবং খুশির ঝিলিক। আয়াত টেবিল থেকে নেমে কিচেন রুমে ফ্রিজের দিকে যেতে নিয়ে পুনরায় পেছনে ফিরে তাকবীরের মুখে দু হাতে ধরে কপালে বেশ গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। আরাত ঠোঁট ছোঁয়াতেই বেশ গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। আরাত ঠোঁট ছোঁয়াতেই তাকবীর তবদা খেয়ে বসে রইল। আরাত দৌড়ে পুনরায় কিচেন রুমে এসে ফ্রিজ খুলে দেখলো দুটো কোন আইসক্রিম। আরাতের মন খারাপ হলো মাত্র দুটো দেখে, তবুও কিছু বলল না। নিয়ে তো এসেছে তাও। আরাত একটা কোন খুলে খেতে খেতে তাকবীরের সামনে এসে বলল, চলেন, এখন রুমে চলেন। তাকবীর এতক্ষণ আরাতের দিকে তাকিয়ে ছিল। আরাতের মুখে রুমে যাওয়ার কথা শুনে কপাল কুঁচকে বলল, হোয়াট, তুমি আইসক্রিম নিয়ে রুমে যাবে? আরাত আইসক্রিম খেতে খেতে স্বাভাবিকভাবে উত্তর করলো, হ্যাঁ। তাকবীর কপালে ভাঁজ সোজা হয়ে এলো। আরাতের থেকে চোখ ফিরিয়ে চেয়ারের দিকে তাকিয়ে বলল, চুপচাপ এখানে বসে খাও, রুমে খাওয়া শেষে রুমে, এর আগে না। আরাত অবাক হয়ে চেয়ারে বসতে বসতে বলল, কিন্তু কেন? তাকবীর গম্ভীর মুখে টেবিলের ওপর নিজের ফোন ঘোরাতে ঘোরাতে বলল, রুমে স্পট লেগে যাবে। আরাত এতক্ষণে বুঝলো তাকবীরের রুমে সবকিছু সাদা, বেড থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত। আর তাকবীর আগে থেকে ফিটফাট গোছানো, নিজের জিনিস অন্যকে টাচ করতে দেয় না, সবসময় রুম ফিটফাট রাখতে ভালোবাসে। আরাত আর কথা বাড়ালো না, চুপচাপ তাকবীরের পাশে বসে আইসক্রিম শেষ করতে লাগলো। তাকবীর নিজের ফোনে ব্যস্ত হয়ে গেল। আরাত আইসক্রিম খেতে খেতে তাকবীরের মুখে নিখুঁত চোখ বোলালো। এক পর্যায়ে নরম নরম হাতে তাকবীরের ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িতে নখ দিয়ে খেলা করতে লাগলো। তাকবীর আর চোখে এক নজর আরাতকে দেখে এক হাতে আরাতের কোমরে হাত রেখে ফোনে মনোযোগ দিল। না শীত না গরম, এই সময় আইসক্রিম কই পাবে তাকবীর? অফিস থেকে বের হয়ে ৩-৪ দোকান খুঁজেছে। তাকবীরকে আইসক্রিমের খোঁজ করতে দেখে অনেকেই তাকবীরকে অবাক হয়ে দেখছিল, কেউ কেউ হেসেছিল। সবার একটাই চাহনি, এই শীতে কে আইসক্রিম খায়? লোকটা কি পাগল নাকি? তাকবীর কোনো দিকে খেয়াল না করে একে একে পঞ্চম দোকানের পেয়েছে, তাও ২টার বেশি না। তাকবীর আইসক্রিম নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে আরাতের ফোন আসে। ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে আইসক্রিম ফ্রিজে রেখে দেয় এবং আরাতকে নিচে আসতে বলে। রাত যখন গভীর হচ্ছে, আরাত যতই ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে, নিচে থেকে প্রায় ঘন্টা দেড়েক হলো দুজনে রুমে এসেছে। তাকবীর রুমে এসে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আরাত ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আর দিবেই বা না কেন? রাত প্রায় ২টোর কাছাকাছি। তাকবীর ধীর পায়ে বিছানায় এসে আরাতকে নিজের বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম ধরা দিচ্ছে, তবুও ঘুমাচ্ছে না। নিত্যদিন গভীর রাতে আল্লাহর কাছে হাত তোলার অভ্যাসটা তাকে ঘুমাতে দিচ্ছে না। সারাদিনের বাহিরে ক্লান্ত শরীর নিয়ে এই গভীর রাতে নিজের চাওয়া পাওয়াগুলো তুলে ধরার শান্তি আর কোথাও নেই। তাকবীর আরাতকে বুকে নিয়ে কাটিয়ে দিল প্রায় আধা ঘন্টা মতো। আজকাল অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করার মধ্যে আলাদা শান্তি খুঁজে পায়। মুহূর্তটা যেন শেষ হবার না, অনুভূতিরা যেন আনন্দে আনন্দ খেলা করে। তাকবীর আরাতকে ঠান্ডা স্বরে ডেকে উঠল, রাত। আরাতের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। তাকবীর একটু উঁচু স্বরে ডেকে উঠল, রাত, শুনতে পাও? আরাত এবার কিছুটা নড়াচড়া করে ঘুম ঘুম কণ্ঠে হুম বলল। আরাত তাকবীর আরাতকে নড়াচড়া করতে দেখে উঠবে না? আরাতের ঘুম জড়ানো কণ্ঠে না।
তাকবীর আরাতের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, নামাজ আদায় করে তারপর ঘুমাও। পারবো না। তাকবীর আরাতকে উঠালো না, ঘন্টা দেড়েক আগে ঘুমিয়েছে, থাক ফজরের সময় উঠবে, এখন ঘুমাও। কথাটাগুলো ভেবে তাকবীর আরাতকে নিজের বুকের ওপর থেকে আরাতকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। কম্বল শরীরে ভালোভাবে জড়িয়ে দিয়ে বিছানা থেকে নেমে পড়লো। ওয়াশরুমে প্রায় 25 মিনিটের মতো সময় নিয়ে নতুন করে ফ্রেশ হলো। ওয়াশরুমের দরজা খুলে বের হতে যাবে, আর হঠাৎ করে নিজের সামনে দিয়ে কাউকে দৌড়ে যেতে দেখে তাকবীর জায়গায় দাঁড়িয়ে পড়ল। রুমে ডিম লাইট জ্বলছে। কপাল কুঁচকে ভালোভাবে দৌড়ে যাওয়া ব্যক্তিকে লক্ষ্য করার মধ্যে হুট করে ব্যক্তিটা পুনরায় ঘুরে হাহা শব্দ করে হেসে তাকবীরের দিকে জোরে দৌড় দিয়ে আসতে লাগলো। হঠাৎ ব্যক্তিটার আক্রমণে তাকবীর বুকে হাত দিয়ে মুখ থেকে চাপা সূচক শব্দ বের করে মেঝেতে বসে পড়ল। আর তাকবীরকে বুকে হাত দিয়ে বসতে দেখে ভয় পেয়ে গেল। ভীতু কণ্ঠে দৌড়ে তাকবীরের সামনে এসে বসে তাকবীরের বুক ডলতে ডলতে বলতে লাগলো, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? এটা ভূত না, আমি ছিলাম। শুনতে পারছেন আমার কথা? তাকবীর কোনো কথা নেই মুখে, নিস্তব্ধ হয়ে বুকে হাত রেখে বসে আছে। আরাত আরো ব্যাকুল হয়ে উঠল, কি করবে ভেবে পেল না। এদিক ওদিক তাকাচ্ছে তো তাকবীরকে বলছে, কথা বলছেন না কেন আপনি? আপনি ঠিক আছেন? দেখেন, আমি আর জীবনে এমন দুষ্টামি করব না, প্রমিস করছি। ঠিক হয়ে যান না প্লিজ। আর তাকবীরের এমন নিস্তেজ হয়ে পড়ে থাকা দেখে চোখে পানি এসে ভর করেছে, গলা শুকিয়ে গেছে নিমেষেই। চোখের পানি গাল বেয়ে পড়তে আরাত ভাঙা ভাঙা গলায় তাকবীরকে ডেকে সবাইকে ডাকার উদ্দেশ্যে উঠে দাঁড়াতেই নিল। দেখেন, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? সব দোষ আমার, আমি আর কখনো এমন দোষটা আমি করব না। বললাম তো আপনাকে। ডাক্তার? হ্যাঁ, ডাক্তারের কাছে নিতে হবে ভাইয়া। আরাত আনাসকে ডাকতে ডাকতে, ডাক্তার? হ্যাঁ, ডাক্তারের কাছে নিতে হবে ভাইয়া। আরাত আনাসকে ডাকতে ডাকতে মেঝে থেকে উঠে দাঁড়াতে নিতে তাকবীর আরাতের হাতে টেনে নিজের ওপরে ফেললো। আরাতের মুখে কথা নেই। তাকবীর আরাতকে নিজের বুকে ফেলে শব্দ করে হাসতে লাগলো। আরাত যে তাকবীরের এই প্রথম হাসির আওয়াজ শুনেছে, সেদিকে তার কোনো ধ্যান নেই। আরাত তাকবীরের দুষ্টুমি বুঝতে পেয়ে তাকবীরের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে দিতে কান্না করে বলল, আপনি একটুও ভালো না, আপনাকে আমি মেরেই ফেলবো। আপনার অবস্থা দেখে আমার কি হয়েছিল জানেন, পচা লোক একটা। তাকবীর হাসতে হাসতে এতক্ষণে মেঝেতে শুয়ে পড়েছে। আরাতের দুহাত আটকে ধরলো। আরাতকে একটানে নিজের মুখোমুখি করে বলল, না, আমি সফল না, তোমাকে আমার জন্য আরো বেশি ব্যাকুল হতে হবে জান। আরাতের মুখে কথা নেই, ক্ষণে ক্ষণে হেঁচকি তুলতে তুলতে ছোট ছোট চোখে তাকবীরকে দেখছে। তাকবীরের চোখ মুখে পরিবর্তন ঘটেছে। আরাত তাকবীরের চাহনিতে ঠোঁট ভিজিয়ে নিয়ে উঠতে চাইল তাকবীরের বুক থেকে। তাকবীর আরাতকে আরো শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরে মেঝেতে শুয়ে থেকে আরাতের কপালে ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব আমার পাগলকে। আরাত তাকবীরকে দুহাতে জড়িয়ে ধরলো। তাকবীর পিঠ ঠেকালো মেঝের সঙ্গে। আরাতকে জড়িয়ে ধরতে দেখে তাকবীর স্লো ভয়েসে পুনরায় আরাতের কানের কাছে বলল, ভালোবাসতে দেবে? আরাত চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো। তাকবীর মাথা উঁচিয়ে আরাতের ঘাড়ে মুখ গুজে বলল, সত্যি তো? আরাত কিছু না বলে কয়েক সেকেন্ডের নীরবতা পালন করলো। তাকবীর আরাতকে নিজের বুক থেকে মেঝেতে ফেলে আরাতের ওপর ঝুঁকে পড়ল। কিছু বলছো না কেন? আরাত চোখ বন্ধ করে, চোখের পাপড়ি, ঠোঁট কাঁপছে। তাকবীর ডিম লাইটে আরাতের চোখের পাপড়ি কাঁপাকাঁপি, ঠোঁট দেখে ঢোক গিলল। আরাত চোখ বন্ধ রেখে তাকবীরের বুকে হাত দিয়ে তাকবীরকে সরাতে সরাতে বলল, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, হতে দাও। তাক আরাত হতে দাও। তাকবীর আরাতের গলায় মুখ ডুবালো। আরাত চোখ বন্ধ রেখে তাকবীরের বুকের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল।
তাকবীর নামাজের জন্য আরাতকে বিছানায় ভালোভাবে শুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরাত চোখ মেলে তাকায়। তাকবীর যখন নিজের বুক থেকে আরাতকে বিছানায় শুইয়ে দেয় তখনই আরাত জেগে যায়। তাকবীর ওয়াশরুমে যাওয়ার পর আরাত নিজেও নামাজের জন্য ওঠে। তাকবীরকে ওয়াশরুম থেকে বের হতে না দেখে আরাত পুনরায় কিছুক্ষণ বিছানা এপাশ ওপাশ করে করতে করতে মাথায় শয়তানি খেলে যায়। বিছানা থেকে উঠে নিজের শরীরে ওড়না দিয়ে পুরো শরীর ঢাকে। পরক্ষণে ওড়না ছোট হওয়ায় ওড়না রেখে দিয়ে বিছানার পাতলা কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে নেয়। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে ডিম লাইটে সাদা কম্বলে। নিজেকে জড়িয়ে নিয়ে প্রায় 5-6 মিনিট ওয়াশরুমের সামনে অপেক্ষা করে, কিন্তু তাকবীর বের হওয়ার নাম নেই। বিরক্ত হয়ে পুনরায় বিছানার দিকে যেতে নিতে ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসে। আরাত উপায় না পেয়ে সামনের দিকে দৌড় দেয়। পুনরায় যখন মনে পড়ে তাকবীরকে ভয় দেখানোর কথা, সঙ্গে সঙ্গে পুনরায় ঘুরে তাকবীরের দিকে দৌড় দেয় আর তাকবীর বুক ধরে বসে পড়ে। মূলত তাকবীর প্রথমে আরাতকে চিনতে পেরেছে, তার উপর রুমে আরাত ব্যতীত এত রাতে অন্য কারো আসার সম্ভাবনা নেই বা আসবেও না কখনো। তাকবীর ইচ্ছা করে আরাতের রিয়াকশন দেখার জন্য বুকে হাত দিয়ে বসে পড়ে, কিন্তু আরাতের ব্যাকুলতা তাকে মন ভরাতে পারেনি। তার বউ তার জন্য আরো বেশি ব্যাকুল হতে হবে, তাকে হারানোর ভয় পেতে হবে, তবেই না আজান তালুকদার তাকবীরের মনে তৃপ্তি আসবে। আঁধার কেটে নামে প্রতিটা সকাল কত শান্ত স্নিগ্ধতা নিয়ে। ধীরে ধীরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নীরবতা ভেঙে কোলাহল সৃষ্টি হয়ে যায় চারপাশে। আজকের সকাল যেন আশিক মায়ের জীবনে পরীক্ষার মতো হয়ে ধরা দিয়েছে। পরীক্ষার আগে যেমন মনের মধ্যে দুরু দুরু করে হালকা ভয়, কিছু এক্সাইটেড, সাথে মাথা ভর্তি টেনশন, ঠিক তেমনই দুজনের মধ্যে হচ্ছে। মায়া অনেকদিন থেকে নিজের বাড়ি যাবে বলে জেদ ধরেছে, বাবার সামনে দাঁড়াবে, রাগ করে বকা দেখ তবুও সে বাবার সামনে দাঁড়াবে। আশিক যেতে নারাজ। তার এক কথা, তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দেব, বাড়ি ফেরার পথে আমাকে ফোন করবে, আমি তোমাকে উঠিয়ে আনবো। মায়া আশিকের কথা মানার মেয়ে নাকি সে আশিককে নিয়েই নিজের বাড়ি যাবে, বাবা মার সঙ্গে দেখা করবে। বকা খেলে সে একা খাবে কেন? আশিককেও তো খেতে হবে। আফটার অল সে চেয়ারম্যান বাড়ির একমাত্র জামাই। সময়টা 11টার ঘরে। চেয়ারম্যান বাড়ির সামনে একটা গাড়ি দাঁড় করানো, গাড়িতে স্টিয়ারিংয়ে হাত রাখা আশিক চোখ নিবদ্ধ রেখেছে চেয়ারম্যান বাড়ির দিকে, আশিকের শ্বশুর বাড়ির ওপর। মায়া বিরক্ত মুখে আশিকের দিকে তাকিয়ে আছে। সেই কখন থেকে আশিককে বলছে গাড়ি থেকে নামতে, কিন্তু আশিক নিস্তব্ধ হয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। মায়া আশিকের নিস্তব্ধতা দেখে এবার রেগে গেল। আব্বু কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হয়ে যাবে, তুমি গাড়ি থেকে নামবে এবার। মায়ের কথায় আশিক চেয়ারম্যান বাড়ির থেকে চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো। কতক্ষণ থেকে সে মায়াকে বলছে তুমি ভেতরে যাও, দেখা করে আসো তোমার বাবা মার সঙ্গে, কিন্তু না, মায়া তো যাচ্ছে না। আশিক এবার বিরক্ত মুখে নামতে নামতে বলল, শোনো, তোমার আব্বু যদি বেশি বাড়াবাড়ি করে আমি তার মাথায় গাঁটটা মেরে দৌড় দিব। আশিক কথাটা বলে গাড়ি থেকে নেমে গম্ভীর মুখে দাঁড়ালো। মায়া কিছুক্ষণ আশিককে রাগী চোখে দেখলো। এই ছেলে সিরিয়াস হবে কবে জানা নেই মায়ার। আশিক মায়ার তাকানো অগ্রাহ্য করে পুনরায় বলল, ওইভাবে তাকাচ্ছ কেন? আমি জাস্ট আমার মনের অপিনিয়ন জানালাম। মায়া আজকে আর আশিকের সঙ্গে তর্কে জড়ালো না। মনের মধ্যে চলছে অন্য চিন্তা। বড় মুখ করে তো সব আশিককে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছে। যদি দুজনকে খালেক চেয়ারম্যান অপমান করে বাড়ি থেকে বের করে দেন, যদি মেনে না নেয়, আশিককে যদি অপমান করে, মনের মধ্যে হাজারো চিন্তা নিয়ে হাতে করে মিষ্টির প্যাকেট আর কিছু ফলমূল নিয়ে সামনে হাঁটছে। আজ কতদিন পরে নিজের বাড়িতে পা দিচ্ছে। অতি চেনা মুখ, আনাচে কনাচে জায়গা গুলো ঘুরে দেখবে। আচ্ছা, মায়াকে দেখে ফারজানা বেগম কেমন রিয়াক্ট করবে? মুখ ফিরিয়ে নেবে সেই দিনের মতো মুখ ঘুরিয়ে নেবে? এতদিন পরে মেয়েকে দেখে মুখ ফেরাতেই পারবে।
মায়া ধুকপুক বুক নিয়ে চেয়ারম্যান বাড়ির কলিং বেল চাপ দিল। আচ্ছা, এই জায়গা হবে। এতদিন পরে মেয়েকে দেখে মুখ ফিরাতেই পারবে না। মায়া ধুকপুক বুক নিয়ে চেয়ারম্যান বাড়ির কলিং বেলে চাপ দিল। আশিক মায়ার পাশে মায়ার হাত ধরে আছে। ভেতর থেকে কাউকে কম দরজা খুলতে না দেখে মায়া পুনরায় কলিং বেল টিপতে দিয়ে আশিকের দিকে তাকালো। আশিক চোখ দিয়ে ইশারা করছে কিছু হবে না। দ্বিতীয়বার কলিং বেল বাজাতেই ভেতর থেকে ফারজানা বেগমের কষ্ট ভেসে এলো। কষ্ট, এখানে কষ্ট লিখছে আপু, কষ্ট না, কণ্ঠ ভেসে এলো। এতবার কলিং বেল বাজাচ্ছেন কেন? বের হতে তো একটু সময় দিবেন। ফারজানা বেগম ভেবেছেন খালেক ব্যাপারীর বাড়ি ফিরেছেন। যবে থেকে মায়া বাড়ি থেকে চলে গিয়েছে তখন থেকে ফারজানা বেগম বাড়িতে একা থাকলে সদর দরজা ভেতর থেকে বন্ধ করে থাকেন। একলা বাড়িতে থাকেন, তার ওপর রাজনৈতিক নেতার বাড়ি, মানুষের শত্রু তো বলে কয়ে আসে না। ফারজানা বেগম সদর দরজা খুলে দরজার সামনে মায়াকে দেখে খুশিতে কান্না করতে করতে মায়াকে জড়িয়ে ধরলেন। ফারজানা বেগমের সঙ্গে মায়াও কান্না শুরু করে দিল। আশিক পাশে দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে। ফারজানা বেগম কান্না করতে করতে বলল, একবার ওই আম্মুটার কথা মনে করলি না? এতদিন পরে মনে পড়লো তোর মায়ের কথা? ফারজানা বেগমের এমন কান্না জড়ানো কণ্ঠে মায়া হেঁচকে তুলতে তুলতে বলল, তোমাদের কথা সব সময় মনে পড়ে আম্মু, তোমাদের তো ভুলে যায়নি যে মনে পড়বে না। তোমাদের তো ভুলে যায়নি যে মনে পড়বে না। আই এম সরি আম্মু, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মায়ার কথায় ফারজানা বেগম আগের ন্যায় কান্না করতে করতে বলল, সরি কেন বলছিস মা? ভুল তো আমাদের, আমাদের উচিত ছিল তোর মন বোঝার, কিন্তু আমরা তোর ওপর আমাদের চাওয়াগুলো চাপিয়ে দিতে চেয়েছিলাম। পারলে আমাদের মাফ করে দিস মা, তোকে অনেক কষ্ট দিয়েছি আমরা। মায়া নিজের মায়ের মুখে দুহাত রেখে কান্না ভেজা মুখে হাসি দিয়ে বলতে লাগলো, আব্বু কই? আম্মু, আব্বু কি এখনো আমার ওপর রেগে আছে? আব্বুকে ডাকো, আমি আব্বুর কাছে সরি বলবো। আব্বু আমাদের মেনে নেবে না আম্মু। ফারজানা বেগম আগের ন্যায় বলল, তোর আব্বুর কাছে সরি বলতে হবে না, সে তোদের অনেক আগেই মেনে নিয়েছে, শুধু অভিমান করে তোদের ফোন করেনি। শুধু আশায় থাকে তুই কবে নিজ থেকে ফোন করবি, হঠাৎ বাড়ি ফিরে বলবি, আব্বু যা হওয়ার হয়ে গেছে, আমাকে আর দূরে সরিয়ে দিও না। প্রতিদিন বাড়ি ফিরে আমাকে বলে, তোমার মেয়ে ফোন করেছিল। আমি কোনো উত্তর দিতে পারতাম না, তিনি শুধু হতাশ হয়ে আমার দিকে তাকাতেন। ফারজানা বেগমের কথায় মায়ের মুখে হাসি আরো বেশি চওড়া হলো। আশিক ওই স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, তার অহংকারী শ্বশুর তাদের মেনে নিয়েছে, কিন্তু জানতে ইচ্ছা করলো এই ভদ্রলোক এত তাড়াতাড়ি পাল্টি মারলো কিভাবে। আশিকের মনের কথা মনেই রয়ে গেল। দুই মা মেয়ের কান্নাকাটি শেষ হচ্ছে না। সদর দরজা দাঁড়িয়ে মান অভিমান মেটাচ্ছে তার আশিক, আর আশিক নীরব দর্শক হয়ে দেখছে শুধু। ফারজানা বেগম এতক্ষণে হুঁশ ফিরলেন। মেয়ের পাশে নতুন জামাই আছে। তিনি মেয়েকে ছেড়ে দিয়ে মাথার কাপড় ভালোভাবে ঠিক করে আশিকের দিকে তাকালেন। আশিক সঙ্গে সঙ্গে শাশুড়িকে হাসি মুখে সালাম দিল। ফারজানা বেগম সালাম নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বললেন, জামাইকে নিয়ে ভেতরে আয়। ফারজানা ফারজানা বেগম পিছনে পিছনে মায়া হাসি মুখে বাড়ির ভেতরে ঢুকলো। আশিক সোফার টি টেবিলের ওপর মিষ্টির প্যাকেট আর ফলমূলের প্যাকেট রেখে দিল। মায়া পুরো বাড়ি চোখ বুলিয়ে দেখছে। আশিক চুপচাপ ভদ্র ছেলের মতো সোফাতে বসে পড়ল। মায়া এদিক ওদিক দেখতে দেখতে বলল, আব্বু কই? আম্মু, আব্বুকে তো দেখতে পাচ্ছি না। ফারজানা বেগম মিষ্টির প্যাকেট নিয়ে ডাইনিং টেবিলের দিকে রাখতে যেতে যেতে বলল, পার্টি অফিসে, সামনে নির্বাচন, বাড়িতে দেখা দায় তার, কখন ফিরবে ঠিক নেই। মায়ার মন খারাপ করে ছোট করে ও বলল। আশিক যেন শ্বশুর বাড়িতে না থাকার সুযোগ পেয়ে গেল। সোফাতে ঠিকঠাক হয়ে সিরিয়াস মুখে বসলো। এক নজর মায়াকে দেখে নিয়ে ফারজানা বেগমকে বলল, আন্টি, আমার বদমেজাজি শ্বশুর হঠাৎ করে পাল্টি মারলো কেন? ওনার কি কোনো মতলব আছে নাকি? ফারজানা বেগম বেকুব বনে গেল। নতুন জামাইয়ের মুখে স্বামীর নামে উল্টাপাল্টা কথা একদম আশা করেনি তিনি। মায়া আশিকের কথায় রাগী চোখে আশিকের দিকে তাকালো, চোখ দিয়ে যেন আশিককে বিধ্বস্ত করে দেবে। আশিক মায়ার তাকানোতে আমতা আমতা করে বলল, না, আই মিন, এত ফাস্ট আমাদের মেনে নিল তো, তাই একটু কনফিউজড। রিজন তো থাকবেই।
আশিকের কথায় মায়া তেতে উঠে বলল, তোমার প্রবলেমটা কি? আব্বু আমাদের কোনো অভিযোগ না করে মেনে নিয়েছে, আর তুমি আব্বুকে ব্লেম করছো? না, আমি তো জাস্ট। মায়া আশিককে এভাবে বলাতে ফারজানা বেগম মেয়ের ওপর রেগে বললেন, তুমি উঁচু গলায় আশিকের সঙ্গে কথা বলছো কেন? দ্বিতীয়বার আর এভাবে কথা বলবে না। মায়া ফারজানা বেগমের কথা মায়ার কর্ণপাত করলো না। আশিক শাশুড়িকে নিজের সাপোর্টে টানতে দেখে অভিযোগের সুরে বলল, শুধু এতটুকু দেখছেন আন্টি? আপনার চোখের আড়ালে আরো কত অত্যাচার আমার উপর দিয়ে যায়, এটা একমাত্র আমি জানি। আশিকের কথায় মায়ার মুখ হা হয়ে গেল। ফারজানা বেগম আশিকের কথায় হাসি মুখে বললেন, তুমি নিজ ইচ্ছায় আমার মেয়েকে ঘরে তুলেছ বাবা, এখন অত্যাচার সহ্য করতে হবে। শাশুড়ি কথায় আশিক হতাশ হয়ে মায়ার দিকে তাকালো। কোথায় কোথায় ভাবলো শাশুড়ি তার সাপোর্ট টানছে, এই সুযোগ তার মেয়ের নামে অভিযোগ দিয়ে বকা শোনাতে। কিন্তু পুরোটা তার উল্টোটা হয়ে গেল। মায়া আশিকের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। ফারজানা বেগম দুজনের কাণ্ড দেখে হাসি মুখে কিচেন রুমের দিকে যেতে যেতে আশিককে বললেন, তোমার আন্দাজ ভুল না, তোমার শ্বশুর এত তাড়াতাড়ি তোমাকে মেনে নিত না, যদি না ওই দিনে তাকবীর তালুকদার তোমার শ্বশুরকে না বোঝাতো। ফারজানা বেগমের কথায় আশিক মায়া দুজনে অবিশ্বাস্য হয়ে তাকালো। আশিক ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিলের দিকে এসে জানতে চাইলো, ব্রো এসেছিল মানে? কবে আর কেন? মায়ার মুখে একই প্রশ্ন। ফারজানা বেগম মেয়ের জামাইয়ের অবিশ্বাস্য চাহনি দিকে কিচেন রুম থেকে ডাইনিং টেবিলের কাছে এসে ইশারায় মায়া আর আশিককে চেয়ারে বসতে বললেন। মায়া আশিক চেয়ার টেনে বসলো, সঙ্গে ফারজানা বেগম বসলেন। মায়ার মুখে দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, তুমি যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলে তোমার আব্বু কতটা ভেঙে পড়েছিল জানো? মেয়র সাহেব জানতে পেরে হুমকি দিলেন, নির্বাচনে দাঁড়াতে দিবে না। চারদিকে এক নিমেষেই ছেড়ে পড়লো। খালেক চেয়ারম্যান তার নিজের বাড়ি ঠিক রাখতে পারে না, সে তার দল জনগণ গ্রাম সামলাবে কি করে? একদিকে বাহিরের পরিস্থিতি, আর একদিকে একমাত্র মেয়ের এমন ডিসিশন, সবকিছু মিলে তোমার বাবা ভেঙে পড়লো। আমাকে বলে দিল তোমার ছায়া যেন এই বাড়ির আশেপাশে না পড়ে। বাড়ির বাহিরে বের হলে মানুষ তোমাকে ঘিরে তোমার বাবাকে কটাক্ষ করতে লাগলো। তিনি কিছু বলতে পারতেন না, মাথা নিচু করে বাড়ি ফিরে এসে সব রাগ বাড়িতে দেখাতেন। তোমার রুমে তোমার ব্যবহার করা সব জিনিস, জামা কাপড় সবকিছু রুম থেকে বের করে বাড়ির বাহিরে ফেলে দিয়েছে। ফারজানা বেগমের মুখে এমন কথা শুনে মায়ের চোখ থেকে পানি পড়তে লাগলো। তার জন্য তার বাবাকে কতটা কষ্ট পেতে হয়েছে, সমাজের চোখে কতটা ছোট হয়েছে, নিজেরই বা কি করার ছিল? মেনে তো নিয়েছে। মেনে নেওয়াটা যদি সে সময় নিত, এত কিছু হয়তো হতো না। মায়া তো আশিককেও ছাড়তে পারতো না, কষ্ট হোক, তবুও তো পেয়েছে তার ভালোবাসার মানুষকে। ফারজানা বেগম মেয়েকে কান্না করতে দেখে হাসি মুখে বললেন, কান্না করছিস কেন? সব সময় কি ছেলে মেয়ে ভুল করে না? ভুল করে না, বাবা মাও ভুল করে। তুই বাসা থেকে যাওয়ার 3 দিন পর একদিন হঠাৎ করে তাকবীর আসে। আমি ড্রয়িং রুমে ছিলাম, তোর বাবা রুমে ছিল। কলিং বেল বাজলে আমি এসে দরজা খুলে দিলাম। দরজার সামনে দেখি একটা লম্বা ফর্সা, চুলগুলো বড়সড়, সাদা পাঞ্জাবি পরিহিত একটা ছেলে। দরজার সামনে, দরজা খুলতেই ছেলেটা গম্ভীর গলায় সালাম দিল। এত গম্ভীর্য যে দেখে আমি কিছুটা হকচকিয়ে গেলাম, ভয় লাগলো। ভাবলাম রাজনৈতিক কোনো নেতা হবে। আমি ভয়ে ভয়ে বললাম। ফ্ল্যাশব্যাক। ফারজানা বেগম ভীতু কণ্ঠে বলল, কে আপনি? আজান তালুকদার তাকবীর।